9টাটা জি স্যার। ক্লাস জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, আমরা মেথডস অফ ম্যানুফ্যাকচার অথবা ম্যানুফ্যাকচারিং প্রসিডিউর অফ বাটারে ছিলাম। তো এখানে আমরা এখন পর্যন্ত যতটুকু জানছি যে বাটার মেকিং করতে গেলে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে হয় মিল্কটাকে কালেকশন করতে হবে অথবা ক্রিমটাকে কালেকশন করতে হবে। তারপরে আমরা সেই ক্রিমটার কিছু প্রসেস করব, এরপরে ক্রিমটাকে আমরা সেপারেট করব, মানে ক্রিম সেপারেশন করব। এই ক্রিম সেপারেশনের পরে আমরা ক্রিমটাকে পাস্তুরাইজ করব, চার্নিং করব, তাহলে বাটারটা পেয়ে যাব। তো এখানে বাটার মেকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেপটা সেটা হচ্ছে চার্নিং অফ ক্রিম। তো আমরা যদি প্রথম থেকে শুরু করি, যে ধরো এখানে একটা কোনো রিসিভিং প্ল্যান্টে মিল্কটাকে আমরা রিসিভ করলাম, রিসিভ করার পরে গ্রেডিং, ওয়িং, স্যাম্পলিং, টেস্টিং যে প্রিলিমিনারি কাজগুলো থাকে এটা করলাম। করার পরে আমরা সেই মিল্কটাকে একটু প্রিহিটিং করে নেব, কারণ এই টেম্পারেচারটা আমার ক্রিম সেপারেশনের জন্য খুব ভালো। তাহলে এখান থেকে যদি আমি সেন্ট্রিফিউগাল মেথডে ক্রিমটা সেপারেট করি, তাহলে আমি কি পেয়ে যাব? ক্রিম পেয়ে যাব। কিন্তু অনেক বাটার মেকিং ইন্ডাস্ট্রির এই মানে ক্যাপাবিলিটিটা নাই যে তারা মিল্ক প্রসেস করে ওখান থেকে ক্রিম নেবে। তারা কি করে? ডাইরেক্ট ক্রিমটাকে পারচেজ করে। সেই ক্ষেত্রে তারা কি করবে? এখানে ক্রিমটাকে রিসিভ করবে। তারপরে মিল্কের যে কাজগুলো ছিল সে তারা ক্রিমের ক্ষেত্রেও সেই ক্রিমের গ্রেডিং করবে, ওয়িং করবে, স্যাম্পলিং করবে এবং টেস্টিং করবে। কেন করবে আমরা একটু পরে জানবো। তারপরে যেহেতু তারা ক্রিমটাকে রিসিভ করবে, ক্রিমের অ্যাসিডিটিটা অনেক হাই থাকতে পারে। এই কারণে তারা ক্রিমটাকে একটু নিউট্রালাইজ করে নিবে। এই নিউট্রালাইজ করার পরে ক্রিমটাকে তখন আরেকটা স্টেপ আসবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। কারণ কি? এই যে 35 থেকে 40 ডিগ্রি ফ্যাটে যদি আমরা ক্রিমটাকে স্ট্যান্ডার্ডাইজ করি, সেই ক্ষেত্রে কি হবে? আমার ক্রিম সেপারেট, দ্যাট মিন্স টার্নিং প্রসেসটা অনেক ইফিসিয়েন্ট হবে, আমার বাটারের কোয়ালিটিটা হাই হবে এবং বাটারের ফ্যাট লসটা কম হবে, সাথে আমার চার্নিং এর সময় কম লাগবে। এখানে তারপরে আমরা পাস্তুরাইজেশন করব। তো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে এখানে, যে কেন আমি নিউট্রালাইজেশনটা করে নিলাম? যদি নিউট্রালাইজেশনটা না করি, দ্যাট মিন্স হাই অ্যাসিডিটি ক্রিমটা থাকে, ক্রিমের অ্যাসিডিটি যদি হাই হয়, সেই ক্ষেত্রে এখানে পাস্তুরাইজেশন করলে পাস্তুরাইজেশন প্রসেসে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস দেখা দিতে পারে। যেমন পাস্তুরাইজারের মধ্যে ক্রিমটা কোয়াগুলেশন হয়ে যেতে পারে, তোমরা মিল্কের ক্ষেত্রে যেমন পড়ছো আর কি। অথবা দেখতে পারো যে এখানে আনডিজারেবল ফ্লেভার আসতে পারে, অথবা ফ্যাট লস হতে পারে। এই কারণে যে যদি ক্রিমের অ্যাসিডিটিটা হাই হয়, তাহলে এখানে আমরা নিউট্রালাইজ করে নিব। এই নিউট্রালাইজ করার পরে আমরা এখানে পাস্তুরাইজেশন করব। পাস্তুরাইজেশন করার পরে আমরা যদি চিন্তা করি যে না, আমরা যে বাটারটা তৈরি করছি সেই বাটার থেকে আমরা ঘি তৈরি করব, তাহলে আর এই দিকে যাওয়ার দরকার নাই। পাস্তুরাইজেশনের পরে আমার টেম্পারেচারটা আমরা কুলিং করে ফেলবো, টেম্পারেচারটা 5 থেকে 10 ডিগ্রিতে নামায় নিয়ে আসবো। তারপরে এই টেম্পারেচারেই কিছুক্ষণ রেখে দেব, যেমন 4 থেকে 16 ঘন্টা আমরা রেখে দেব। এইটাকে আমরা বলছি এজিং। কিন্তু যদি আমরা চিন্তা করি যে না, নিউট্রালাইজ আমরা একটু টেবিল পারপাসে এই বাটারটা ইউজ করবো, দ্যাট মিন্স ডাইরেক্ট কনজাম্পশন করব, সেই ক্ষেত্রে যদি বাটারের একটু স্মেল না থাকে তাহলে ভালো লাগবে না। এই কারণে যাতে বাটারের স্মেলটা আসে, এই কারণে বাটারের মধ্যে কিছুটা ডাইঅ্যাসিটাইল ফর্ম করতে হবে। এই ডাইঅ্যাসিটাইলের ফ্লেভারটা বাটারের মতো আর কি। তো এই ডাইঅ্যাসিটাইল ফ্লেভারটা তৈরি করার জন্য আমাদের আরেকটা স্টেপে যেতে হবে, সেটাকে বলছি আমরা কি বলছি? রাইপেনিং। তো পাস্তুরাইজেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কুলিংটা করব হচ্ছে 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। একদম ডাইরেক্ট 5 থেকে 10-এ নামাবো না। এই 20 থেকে 22-এ কুলিং করার পরে আমরা এই টেম্পারেচার যখন থাকবে, তখন আমরা এখানে কিছুটা ব্যাকটেরিয়াল কালচার অ্যাড করব। কি কি কালচার সেটা? সেটা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এবং ফ্লেভার প্রডিউসিং ব্যাকটেরিয়া, যাতে এখানে কিছুটা ফ্লেভার তৈরি হয়। তাহলে এই ক্রিমটাকে আমরা এই রাইপেনিং এর মাধ্যমে হালকা ফার্মেন্টেশন করব, মানে কিছুটা মাইল্ড ফার্মেন্টেশনের ফলে এখানে কিছুটা ফ্লেভার তৈরি হবে। হওয়ার পরে আমরা এটাকে টেম্পারেচারটা আবার 5 থেকে 10-এ নামায় আনবো। এই টেম্পারেচারে
তখন এখানে এজিং হবে। এজিংটা কেন গুরুত্বপূর্ণ? এজিংটা গুরুত্বপূর্ণ ক্রিমের স্ট্রাকচারটা দেওয়ার জন্য। যেহেতু এখানে 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্রিমটা থাকে, এই ক্রিমের মধ্যে যে ফ্যাট গ্লোবিউলস গুলো থাকে, এই গ্লোবিউলস গুলো পার্শিয়ালি সলিডিফাই হয়। এখানে যদি আমরা এজিংটা কম করি অথবা এজিং এর টেম্পারেচারটা হাই থাকে, তাহলে কি হবে? চার্নিং করলে আমার ফ্যাট লস বেশি হবে। ওয়াসিফ বলো। ওয়াসিফ, জি স্যার। বলো। স্যার আমরা যে স্যার নিউট্রালাইজেশন করি তাতে স্যার আমরা অ্যাসিডিটিটা 0.2% এর নিচে নিয়ে যাই, মানে আর কি নিচে রাখি যাতে পাস্তুরাইজেশনে ক্লটিং না হয়, ক্লটটা না হয় আর কি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, স্যার অথবা আমরা অফ ফ্লেভার না হয়। জি স্যার। তো আমরা যখন স্যার সাওয়ার ক্রিম বাটারটা তৈরি করব তখন তো স্যার আমাদের 0.2 এর অ্যাসিডিটি বেশি হতে হবে 0.2 চেয়ে। তখন কি স্যার আমরা রাইপেনিং করে স্যার ওখানে অ্যাসিডিটি ইনক্রিজ করতেছি? না 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 না, এখানে একটা জিনিস তোমাকে বলি আমি, যে অ্যাসিডিটি 0.2 এর নিচে থাকলে সেটাকে আমরা সুইট ক্রিম বলছি, তাই না? Sweet cream। তুমি কি বলছো যে সাওয়ার Sour ক্রিম cream। যদি তৈরি করতে চাও, জি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে সাওয়ার ক্রিম বাটার সচরাচর তোমার এই যে পাস্তুরাইজেশন এই মেথডে তৈরি করাই হয় না। সেখানে ক্রিম যদি পাস্তুরাইজ না করো, তাহলে কি বাটার তৈরি হবে না? হবে স্যার। সাওয়ার ক্রিমটা সচরাচর এই যে দেশি মেথড বা তোমার এই যে ডেইরি ফার্মে যে ধরনের বাটার তৈরি করা হয় যেখানে পাস্তুরাইজেশন নাই, সচরাচর সেই ক্ষেত্রে করা হয়। ইন্ডাস্ট্রিয়াল মেথডে করলে তোমার এই যে অ্যাসিডিটিটা একটু কমায়েই করা হয়, বুঝছো? জি স্যার। তার মানে স্যার এই সাওয়ার ক্রিম। ডেফিনেশনটা বলছি ওইখানে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেথডে সচরাচর সাওয়ার ক্রিম বাটার তৈরি করা হয় না, আচ্ছা আচ্ছা। জি যেটার স্যার। অ্যাসিডিটি অনেক বেশি হাই, কারণ এতে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লিকেশন হয়, যেমন ফ্যাট লস হয়, অফ ফ্লেভার আসে, আবার বেশি অ্যাসিডিটি হলে পাস্তুরাইজারের মধ্যে এটা ক্লটিং হয়ে যায়। মানে সেই ক্ষেত্রে তোমার আবার প্রসেসটা পুরো, যেদিন মনে করো পাস্তুরাইজার ব্লক হয়ে যায়, ওই দিন সারাদিনের প্রোডাকশনটা লস। ওই পাস্তুরাইজার খুলতে হবে, প্রত্যেকটা পাত আলাদা আলাদা করে খুলে আবার পরিষ্কার করতে হয়, মানে প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায়, বুঝতে পারছো? এই জি কারণে স্যার। সচরাচর ইন্ডাস্ট্রিতে আমার জানা মতে সাওয়ার ক্রিম বাটার তৈরি করা হয় না, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। এরপরে তাহলে এখন বলতে পারো যে স্যার নিউট্রালাইজেশন করলে যে আমার এখানে এই ক্রিমের তেমন বাটারের তেমন কোনো ফ্লেভার থাকে না, এই কারণে আমরা আবার পাস্তুরাইজেশনের পরে এই রাইপেনিং। রাইপেনিংটা করি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে এখানে রাইপেনিং করার পরে এজিংটা করলাম। এজিংটা কেন করছি? যাতে এখানে ফ্যাটটা মানে পার্শিয়ালি সলিডিফাই হতে পারে। একটা জিনিস মনে রাখবা, এখানে যদি খুব বেশি আমরা এজিং করি এবং কুলিং করি, মানে কুলিং টেম্পারেচার যদি খুব বেশি কমায় ফেলি, সেই ক্ষেত্রে ফ্যাট গুলো অনেক হার্ড হয়ে যাবে। দেখবা বাটার মেকিং এর ক্ষেত্রে ডিফিকাল্টিজ আসবে, ফ্যাট গুলো একসাথে আর গ্যাদার হতে চাইবে না, ফার্মনেস আসবে এবং বাটারের স্ট্রাকচারটা ভালো থাকবে না। আবার এজিং এর টেম্পারেচার যদি খুব বেশি থাকে এবং খুব অল্প সময় এজিং করি, সেক্ষেত্রে কি হবে? বাটারটা একটু ওয়েলি বা গ্রিজি টাইপের হবে এবং বাটারের ফ্যাট লসটা বেশি হবে। আচ্ছা, এজিংটা হয়ে গেল। এজিং করার পরে আমরা কি করব? চার্নিং করব। চার্নিং করার পরে আমরা যখন বাটার মিল্কটা ফেলে দিব, ঠিক তারপরে ওইখানে কিছুটা পানি অ্যাড করব। আমরা পানি অ্যাড করে আবার কয়েকবার চার্নিং করব। এই যে পানি অ্যাড করে চার্নিং করলাম, এতে করে কি হবে? বাটার বাটার থেকে যখন আমরা বাটার মিল্কটা বের করে নেই, তখন কিন্তু সম্পূর্ণ বাটার মিল্কটা বের হয়ে যায় না, বাটার গ্রানিউলস এর মধ্যে কিছুটা বাটার মিল্ক থেকে যেতে পারে। এই কারণে যখন আমরা পানি দিয়ে আবার কয়েকবার চার্নিং করব, তখন ওই বাটার গ্রানিউলস এর গায়ে অ্যাডহেয়ার করে যে বাটার মিল্ক গুলো ছিল, সেই মিল্ক গুলো এই পানির মাধ্যমে ধুয়ে বের হয়ে আসবে। এই স্টেপটাকে আমরা বলছি ওয়াশিং। ওয়াশিং এর পরে যদি আমরা চিন্তা করি যে কিছু পরিমাণ সল্ট অ্যাড করব, তখন আমরা এখানে অথবা কিছু কালার দেব, আমরা এখানে সেই সল্ট এবং কালার অ্যাড করতে পারি। এই সল্ট দেওয়ার পরে আমরা এখানে আরেকটা স্টেপ আসছে ওয়ার্কিং। ওয়ার্কিংটা কেন করব? যদি দেখি আমার বাটারের মধ্যে ময়েশ্চার পার্সেন্টেজ অনেক বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটু যদি চার্নিং করি বা ওয়ার্কিং যদি আমরা ম্যানুয়ালি করি, সেক্ষেত্রে এখানকে ময়েশ্চার লেভেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে যখন বাটার হয়ে গেল, এটাকে আমরা প্যাকেজিং এবং স্টোরেজ করব -20 নিচে অথবা
23 থেকে -29 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আচ্ছা, এরপরে বাটারটা বিক্রি হয়ে যাবে। এখন তোমাদের উম, হচ্ছে একটা ওয়াশিং আমরা বলো, কেন করব এটা আরেকবার যদি বলতেন কষ্ট করে। ওয়াশিংটা আমরা করব এই কারণে যে তোমরা ওই যে প্রথম দিন একটা ছবি দেখাইছিলাম মনে আছে তোমাদের, এই যে টার্নিং এর পরে যে বাটার মিল্কটা যখন সেপারেট হয়ে গেল বাটার গ্র্যানিউলস গুলো থেকে, তখন আমরা বাটার মিল্কটাকে বের করে নেই, তাই নয় কি? তাহলে এই যে বাটার মিল্কটা বের করে নিলাম, আমরা কি সব বাটার মিল্ক একবারে বের করতে পারবো, নাকি বাটার গ্র্যানিউলস এর মধ্যেও কিছু পরিমাণ বাটার মিল্ক থেকে যেতে পারে? এই যাতে বাটার মিল্ক থেকে গেলে কি হবে, আমার বাটারের ময়েশ্চার পার্সেন্টেজ বেড়ে যেতে পারে বা বাটারের মধ্যে অফ ফ্লেভার আসতে পারে। এই কারণে বাটার মিল্ক বের করে নেওয়ার পরে আমরা কিছু পরিমাণ পানি আবার এই বাটারের সাথে অ্যাড করি, অ্যাড করে আবার কয়েক রেভুলেশন চার্নিং করি। চার্নিং করলে কি হবে, এই বাটার গ্র্যানিউলস এর ভিতরেও যে বাটার মিল্ক গুলো লেগেছিল সেই বাটার মিল্ক গুলো ধুয়ে বের হয়ে আসবে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার, জি স্যার। অথবা একটা জিনিস চিন্তা করো, এই সাবান লাগাইছো, হ্যাঁ, সাবান লাগায়ে পরে কি করছো, এই এক্সাম্পলের দরকার নাই, পরে এক্সাম্পল শুনে নিও, এক্সাম্পলের সময় বেশি যাবে। বুঝতে পারছো তো যে জাস্ট বাটার গ্র্যানিউলস এর গায়ে যে বাটার মিল্ক গুলা লেগেছিল, এই পানি দিয়ে কয়েকবার রেভুলেশন চার্নিং করলে এই বাটার মিল্কটা তার গা থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, জি স্যার। জাস্ট বাটার গা থেকে বাটার মিল্ক গুলো আমরা পানি দিয়ে ধুয়ে ফেললাম, এটাই হচ্ছে ওয়াশিং। এর চেয়ে সহজ ভাষায় বলা সম্ভব জি না। স্যার ওয়ার্কিং করা কি? ওয়ার্কিং আমরা এই যে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা পড়বো, বুঝছো? প্রসিডিউরটা পড়ার সময় আমি জাস্ট হালকা তোমাদের ধারণা দিচ্ছি, আমরা এখন এই যে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা পড়ছি, তখন ওয়ার্কিং বলি। জি আচ্ছা, এখন আসো রিসিভিং অফ মিল্ক। এটা হচ্ছে এই যে ইন্ডিয়ার আমুল ডেইরির নাম শুনছো না? এই আমুল ডেইরির একটা প্লান্টের ছবি, এটা বাংলাদেশে দিলেও ভালো হতো, যাই হোক একটা ছবি মনে করো। এটা হচ্ছে একটা বাটার মেকিং ইন্ডাস্ট্রি, এখানে মিল্ক প্রসেসিং এর সুযোগ আছে। মনে করো এই যে এই গাড়িতে করে মিল্কটা ইন্ডাস্ট্রিতে মনে করো নিয়ে আসা হচ্ছে, নিয়ে আসার পরে কি হবে, এখানে আনলোডিং করতে হবে এই গাড়িটাকে, তারপরে এই মিল্ক গুলার গ্রেডিং করতে হবে, তারপর স্যাম্পলিং করতে হবে, ওয়িং করতে হবে এবং টেস্টিং করতে হবে। কেন করতে হবে, না হলে আমরা দাম দেব কোন বেসিসে? তো আমরা মিল্কের যে গ্রেডিংটা করি, কি কারণে করি, এই স্লাইড আমরা দেখি। আর তোমরা সবাই মনে রাখবে একটা জিনিস, বাটার মেকিং এর কিন্তু প্রশ্ন বিভিন্ন ভাবে আসে, যে আমরা গ্রেডিং কেন করি এটাও আসতে পারে। রাইট ডাউন দ্য অবজেক্টিভস অফ গ্রেডিং, পাস্তুরাইজেশন এন্ড নিউট্রালাইজেশন অফ বাটার, দিয়ে দিল 4 মার্ক, কিছু করার নাই। এই কারণে প্রত্যেকটা স্টেপ আমরা কেন করছি এটা আমাদের জানতে হবে। তাহলে পারপাস অফ গ্রেডিংটা কি? প্রথমে হচ্ছে এই মিল্ক বা ক্রিমের দাম আমাদের হচ্ছে দাম দেওয়ার জন্য, পে করার জন্য। কিসের উপর বেসিস করে? এর কোয়ালিটির উপর বেসিস করে। এখন চিন্তা করো, মিল্ক হোক অথবা ক্রিম হোক, তোমার কাছে কেউ দিছে যে ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ 40%, আরেকজন ক্রিম আনছে যে ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ 20%, তাহলে দুইটা ক্রিমের দামই কি সমান হবে? কথা বলে না কেন? না স্যার। অবশ্যই কোনটার দাম বেশি হবে? যে ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ বেশি। বেশি। আচ্ছা, এরপরে আমরা আরো টেস্ট গুলো করছি কেন? টু পারচেজ অ্যাকসেপ্টেবল কোয়ালিটি অফ ক্রিম ফর বাটার মেকিং। আমি এমন একটা ক্রিম কিনলাম যে ক্রিম অলরেডি সাওয়ার হয়ে ফার্মেন্টেশন হয়ে অফ ফ্লেভার তৈরি হয়ে গেছে, এরকম ক্রিম কিনা যাবে? এরকম ক্রিম কিনলে এই ক্রিম থেকে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে না। এই কারণে আমাদের অ্যাকসেপ্টেবল কোয়ালিটির ক্রিম কিনতে হবে। এবং টু প্রডিউস বাটার অফ ইউনিফর্ম কোয়ালিটি, একই কোয়ালিটির বাটার তোমাকে তৈরি করতে হবে প্রত্যেকদিন। মনে রাখবা,
যে কোনো বিজনেসের জন্য ব্র্যান্ড একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন ময়মনসিংহে যদি তুমি কোথাও দেখো মিষ্টি কাননের মিষ্টি আছে, আরেক জায়গায় দেখলে যে দোকানের নাম তুমি কখনো শোনোইনি, তোমার কিন্তু চিন্তা হবে যে যাই মিষ্টি কানন থেকে মিষ্টিটা কিনি, মিষ্টিটা ভালো হবে। কেন? কারণ তারা মোটামুটি একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে যে তাদের মিষ্টির কোয়ালিটিও ভালো এবং সবসময় ইউনিফর্ম কোয়ালিটির মিষ্টি পাওয়া যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে তোমাকে মানে ইউনিফর্ম কোয়ালিটি বাটার তৈরির জন্য ভালো কোয়ালিটির ক্রিম সবসময় কিনতে হবে এবং টু এস্টাবলিশ এ রেপুটেশন ফর হাই কোয়ালিটি প্রোডাক্ট। এটা যদি একবার এস্টাবলিশ করতে পারো, যেমন কাপড় কিনতে গেলে বুঝবা যে একই কাপড় যদি তোমার বাসাবাড়ি মার্কেটে থাকে আর সেই কাপড়টাই যদি আবার রিসম্যানে থাকে, দুইটার দামের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আসবে। কি কারণে আসবে? কারণ তোমার একটা ফেইথ অলরেডি ডেভেলপ হয়ে গেছে যে রিসম্যানের কাপড় মানেই ভালো, মিলারের কাপড় মানেই ভালো, আড়ং-এর কাপড় মানেই ভালো। বুঝতে পারছো? এই যে রেপুটেশন বা এই যে একটা ফেইথ তৈরি করা, এটা খুব গুরুত্বপূর্ণ ফর মার্কেটিং আর সাস্টেনেবল ইওর বিজনেস। আচ্ছা, এরপরে ক্রিমের সচরাচর তিনটা গ্রেড হয়। একটা হচ্ছে গ্রেড 1 বা সুইট বা স্লাইটলি সাওয়ার ক্রিম। এর পরেরটা হচ্ছে সাওয়ার এন্ড কোয়াগুলেটেড ক্রিম, আর একটা হচ্ছে মার্কলি সাওয়ার এন্ড ফার্মেন্টেড, যেখানে অফ ফ্লেভার তৈরি হয়ে যায়, সেটাকে আমরা রিজেক্টেড ক্রিম বলছি। এরপরে ওই যে টেস্টিং আমরা কেন করব, ফ্যাট, এসএনএফ, অ্যাসিডিটি, এইগুলো টেস্ট করার জন্য। এখন আসো যে আমরা ধরো মিল্ক কি পারচেজ করি অথবা ক্রিমই পারচেজ করি। আমরা মনে করো এখানে মিল্কটা পারচেজ করছি। এই পারচেজ করার পরে আমার পরের স্টেপটা হচ্ছে কি, ক্রিম মিল্ক থেকে ক্রিমটাকে সেপারেট করা। এই সেপারেট করার জন্য দুইটা মেথড আছে। একটা হচ্ছে গ্র্যাভিটি মেথড বা গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে আলাদা করা। দ্যাট মিন্স জাস্ট মিল্কটাকে রেখে দেওয়া, উপরের দিকে একটা ক্রিম লেয়ার ফর্মেশন হবে। আর আরেকটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ক্রিম সেপারেশন মেথড, যে মেথডে আমরা ক্রিম সেপারেটর দিয়ে ক্রিম সেপারেশন করব। মনে রাখবা ইন্ডাস্ট্রিতে 10 মিনিট বা একটা মিনিটও খুব গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে আমার কস্ট ইনভলভ আছে, লেবার কস্ট আছে, ইলেকট্রিসিটি কস্ট আছে, ডেপ্রিসিয়েশন কস্ট আছে, অপারেশনাল কস্ট আছে, অনেক ধরনের কস্ট ইনভলভ আছে। এই কারণে ইন্ডাস্ট্রিতে সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং সাথে এফিসিয়েন্ট ক্রিম সেপারেশনটাও গুরুত্বপূর্ণ। তুমি বাসায় বাটার তৈরি করলা, বাটার মিল্কের সাথে ধরো 10 গ্রাম ফ্যাট চলে গেল, এটা তোমার খুব একটা গায়ে লাগবে না। কিন্তু ইন্ডাস্ট্রিতে যদি দেখো প্রতি লিটার মিল্ক থেকে তোমার 0.1 গ্রাম করে ফ্যাট লস বেশি হচ্ছে, তাহলে 1 লক্ষ লিটারে কত গ্রাম ফ্যাট লস হবে দেখো, প্রায় 10,000 গ্রাম ফ্যাট লস হয়ে যাবে। তো 10,000 গ্রাম ফ্যাট মানে কি? হিউজ লস। তো এই কারণে যাতে এফিসিয়েন্টলি ক্রিমটা সেপারেট হয় এবং ক্রিমের যাতে সেপারেশনের সময় কম লাগে, এই কারণে ইন্ডাস্ট্রিতে এই যে সেন্ট্রিফিউগাল ক্রিম সেপারেশনের মাধ্যমে ক্রিমটাকে সেপারেট করা হয়। আচ্ছা, এই ক্রিম সেপারেশন কেন করা হয়? এর তিনটা কারণ আছে। একটা কারণ হচ্ছে রিডাকশন অফ ফ্যাট লস। তোমাদের আমি গত ক্লাসে বলছি না যে আমি যদি মিল্কটাকে ক্রিম অবস্থায় মানে চার্নিং করি তাহলে আমার ফ্যাট লস কম হবে, আর শুধু মিল্ককে যদি চার্নিং করি তাহলে আমার ফ্যাট লস বেশি হবে। বলছিলাম না জি স্যার। যে বাটার মিল্ক আর স্কিম মিল্কের গল্পটা আর কি। এরপরে রিডাকশন অফ দ্য সাইজ অফ দ্য মেশিন। আমি যদি শুধু মিল্ককে সেপারেট করতে চাই তাহলে আমার চার্নটা অনেক বড় লাগবে না, কারণ যে ধরো 100 কেজি মিল্কের মধ্যে আমার ফ্যাট আছে কতটুকু, 4% করে যদি থাকে, 1 কেজিতে যদি 40 গ্রাম থাকে, 100 কেজিতে 4000 গ্রাম আছে। কিন্তু 40% যদি ফ্যাটের ক্রিম আমি তৈরি করতে পারি এখান থেকে, তাহলে এই 4000 গ্রাম ফ্যাটের জন্য আমার কতটুকু লাগবে? জাস্ট 10 কেজি মিল্ক হলেই হবে না। তার মানে আমি যদি মিল্ককে চার্নিং না করি, ক্রিমকে চার্নিং করি, সেক্ষেত্রে আমার মেশিনের সাইজ 10 গুণ ছোট হলেও সমস্যা নাই।
আবার রিডাকশন অফ ভলিউম অফ বাটার মিল্ক। যদি আমি মিল্ককে চার্নিং করি তাহলে বাটার মিল্কের পরিমাণ অনেক বেশি হবে, আর যদি ক্রিমকে চার্নিং করি তাহলে বাটার মিল্কের পরিমাণ আমার কম লাগবে। তাহলে আমরা ক্রিম সেপারেশন কেন করব? রিডাকশন অফ ফ্যাট লস, রিডাকশন অফ দ্য সাইজ অফ দ্য মেশিন, আর রিডাকশন অফ ভলিউম অফ বাটার মিল্ক, এই তিনটা কারণ। আচ্ছা, এরপরে আসো নিউট্রালাইজেশনটা কি। নিউট্রালাইজেশনটা হচ্ছে অ্যাডজাস্টিং দ্য অ্যাসিডিটি টু এ ডিজায়ারেবল লেভেল। দ্যাট মিন্স আমার ক্রিমের যে অ্যাসিডিটিটা আছে এটাকে আমি একটা ডিজায়ারেবল লেভেলে নিয়ে আসতে চাচ্ছি, অথবা এটাকে যদি বলো পার্শিয়াল রিডাকশন অফ ইন ইটস অ্যাসিডিটি। দ্যাট মিন্স ক্রিমের যে অ্যাসিডিটিটা আছে এটাকে আমি পার্শিয়ালি কমায় আনতে যাচ্ছি, এটাই হচ্ছে নিউট্রালাইজেশন। এখন তাহলে নিউট্রালাইজেশনটা আমরা কেন করব? নিউট্রালাইজেশনটা আমরা করব, এই স্লাইডগুলো ছবি তুলে রেখো, টু পারমিট দ্য পাস্তুরাইজেশন অফ ক্রিম without danger of loss of fat due to coagulation of casein। আমি যে ক্রিমটাকে পাস্তুরাইজেশন করব এটাকে যেন পারমিট করে সে, কারণ কি আমরা জানি হাই অ্যাসিডিটি ক্রিমকে যদি পাস্তুরাইজ করি তাহলে এখানে কোয়াগুলেশন হয়ে যেতে পারে। কারণ কি হাই অ্যাসিডিটিতে হিটে মিল্কের কেজিনটা প্রেসিপিটেট হয়ে যায় অথবা কোয়াগুলেট হয়ে যায়। এরপরে কি, টু প্রিভেন্ট দ্য অকারেন্স অফ কার্ড পার্টিকেল ইন বাটার মেড ফ্রম সাওয়ার ক্রিম। যদি সাওয়ার ক্রিমটাকে চার্নিং করা হয় তাহলে বাটারের মধ্যে কার্ড পার্টিকেলস থাকতে পারে। টু অ্যাভয়েড এক্সেস ফ্যাট লস ইন বাটার মিল্ক। বাটার মিল্কে যাতে ফ্যাট লসটা বেশি না হয়, কারণ হাই অ্যাসিডিক ক্রিমটাকে যখন সেপারেট করবা তখন বাটার মিল্কের সাথে এই ফ্যাটের লসটা বেশি হয়। এবং টু গার্ড এগেইনস্ট আনডিজায়ারেবল ফ্লেভার। যদি সাওয়ার মিল্ককে পাস্তুরাইজড করো সেই ক্ষেত্রে একটা অফ ফ্লেভার তৈরি হয়, যাতে এই অফ ফ্লেভারটা তৈরি না হয় এই কারণে নিউট্রালাইজ করা হয়। এবং টু ইমপ্রুভ দ্য কিপিং কোয়ালিটি। মনে রাখবা যে বাটারের অ্যাসিডিটি কম সেই বাটারটা বেশি দিন ভালো থাকবে, আর যে বাটারের অ্যাসিডিটি হাই সেই বাটারটা খুব দ্রুত নষ্ট হবে। দ্যাট মিন্স কিপিং কোয়ালিটিটা ভালো রাখার জন্য নিউট্রালাইজ করা হয়। আবার সল্টেড অ্যাসিড বাটারে একটা ফিশি ফ্লেভার ডেভেলপ করে, যে ফ্লেভারটা খুবই আনডিজায়ারেবল ফর বাটার। এখন এই নিউট্রালাইজেশনটা করব কিভাবে? নিউট্রালাইজেশনের 5টা স্টেপ আছে। প্রথমে আমাকে জানতে হবে যে আমি ক্রিমের অ্যাসিডিটিটা কততে রাখতে চাই। আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি 0.2 নিচে রাখতে চাই, ধরে নাও এটা হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড। এরপরে আমাকে এখন কি করতে হবে? কারেক্ট এস্টিমেশন অফ অ্যাসিডিটি। আমার ক্রিমের যে কত অ্যাসিডিটি আছে এটাকে আমাকে এস্টিমেট করতে হবে। বলো দেখি এটা কিভাবে এস্টিমেট করব, কোন মেথডে? টাইট্রেশন। টাইট্রেশনের মাধ্যমে আমরা ক্রিমের যে অ্যাসিডিটিটা এটা জানতে পারবো। এরপরে কি করতে হবে আমাকে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নিউট্রালাইজার টু বি অ্যাডেড। কতটুকু নিউট্রালাইজার অ্যাড করব আমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। তো ধরে নাও টাইট্রেশন করে তুমি পেলা 0.2% বা 0.4% অ্যাসিডিটি আছে, তাহলে তুমি কি এই 0.4% অ্যাসিডিটিকে নিউট্রাল করার জন্য অ্যালকালি অ্যাড করবা, নাকি 0.4 থেকে 0.2 তে নামানোর জন্য অ্যালকালি অ্যাড করবা? বলো দেখি। তুমি কি পুরো অ্যাসিডিটিটাকেই নিউট্রাল করতে নাকি নিউট্রাল করতে? নিউট্রাল। মনে রাখবা যে জাস্ট অ্যাসিডিটিটাকে আমার 0.2 নিচে নামায় আনতে হবে, একদম জিরো করার দরকার নাই। আচ্ছা, আমি ক্যালকুলেশন করে একটা সার্টেন অ্যামাউন্টে নিউট্রালাইজার অ্যামাউন্ট বের করলাম। এরপরে কি করতে হবে? অ্যাডিং নিউট্রালাইজার ইন দ্য কারেক্ট ম্যানার। এরপরে আমার নিউট্রালাইজারটাকে সঠিকভাবে অ্যাড করতে হবে ওই বাটারে ক্রিমের সাথে। এরপরে চেকিং দ্য রেজাল্ট বাই রিটেস্টিং দ্য অ্যাসিডিটি। ধরে নাও তুমি চিন্তা করলা যে অ্যাসিডিটি আছে এই অ্যাসিডিটিটাকে নিউট্রাল করার জন্য আমার 10 গ্রাম নিউট্রালাইজার লাগবে। তুমি অ্যাড করলা তাই, কিন্তু করে দেখলা যে না
অ্যাসিডিটি আমার 0.2 নিচে আর নামেনি, 0.25 হয়েছে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আবার কিছু পরিমাণ অ্যালকালি অ্যাড করতে হবে। বুঝতে পারছো? এই কারণে চেকিং রেজাল্ট বাই রিটেস্টিং, দ্যাট মিন্স নিউট্রালাইজ করার পরে আবার অ্যাসিডিটি টেস্ট করে দেখতে হবে 0.2 নিতে নামছে কিনা। তবে সচরাচর একবারেই হয়ে যায় এটা। এখন আমরা যে নিউট্রালাইজার করব, কোন ফর্মে অ্যাড করব? মনে রাখবা নিউট্রালাইজারটাকে কখনোই ড্রাই ফর্মে অ্যাড করা ঠিক না, তাহলে দেখবা পুরো ক্রিমের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। আমরা যে পরিমাণ নিউট্রালাইজারকে ক্যালকুলেশন থেকে পাবো যে নিউট্রালাইজ করার জন্য আমার এই পরিমাণ অ্যাসিড ধরো নিউট্রালাইজার দরকার, ধরো 10 গ্রাম 20 গ্রাম অথবা হাফ কেজি অথবা 200 গ্রাম নিউট্রালাইজার দরকার। এই নিউট্রালাইজারটাকে তার 15 গুণ পানির সাথে আমরা অ্যাড করব, 10 থেকে 15 গুণ। তার মানে পানির তুলনায় নিউট্রালাইজার হবে 10 to 15 টাইমস, সরি, নিউট্রালাইজারের তুলনায় পানির পরিমাণ হবে 10 to 15 টাইমস। এরপরে তখন ক্রিমের টেম্পারেচার কত থাকবে যখন নিউট্রালাইজার অ্যাড করব? ক্রিমের টেম্পারেচারটা হবে 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই ক্রিমের সাথে নিউট্রালাইজার মিক্সড পানি যখন অ্যাড করব, অ্যাড করে এটাকে 10 মিনিট স্টাইরিং করব, যাতে করে নিউট্রালাইজারটা সঠিকভাবে ডিসলভ হয়। আচ্ছা, নিউট্রালাইজার হিসেবে আমরা কি করতে পারি? লাইমও অ্যাড করতে পারি, সোডাও অ্যাড করতে পারি। তবে সোডা অ্যাড করা ভালো, কারণ সোডার পিউরিটি হাই, সলিউবিলিটি হাই, নিউট্রালাইজিং স্পিডটাও হাই। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবা, নিউট্রালাইজার cream always gives slightly flat taste. That means বাটারের টেস্টটা একটু কমায় দেয়। For this reason, it is a common practice to add some starter culture with neutralized cream and ripen it slightly in order to improve the flavor of prepared cream. That means যখন নিউট্রালাইজ করা হয়, ফ্লেভারটা ইমপ্রুভ করার জন্য সেখানে একটু রাইপেনিং করা হয়। তবে it should be remembering that neutralization is not required for fresh cream. That means তুমি যদি ফ্রেশ ক্রিম থেকে বাটার তৈরি করো, সেই ক্ষেত্রে তোমার নিউট্রালাইজেশনের দরকার নাই। কারণ কি, আমি ফ্রেশ ক্রিমের অ্যাসিডিটি কত বলছিলাম আমরা দেখি। এই উত্তর দাও না কেন? 0.0 কি 0.1? তাহলে এই ক্রিমের কি নিউট্রালাইজেশন করার দরকার আছে? না স্যার। আচ্ছা, এরপরে স্টেপ আসো স্ট্যান্ডার্ডাইজেশন। Adjustment of fat level in cream to a desired percentage conforming to standard requirement for butter making, generally 30 থেকে 40%। এখন আমরা যখন ক্রিম কিনবো, তখন তার সব ক্রিমেরই ফ্যাট পার্সেন্টেজ 30 থেকে 40%-এর মধ্যে পাবো এরকম নট নেসেসারি। দেখবা কেউ ক্রিম নিয়ে আসবে 50% ফ্যাট আছে সেই ক্রিমের মধ্যে, আবার কেউ ক্রিম নিয়ে আসবে যার মধ্যে 20% ফ্যাট আছে। এরকম কি হতে পারে না? জি স্যার। যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ক্রিমটাকে এমন ভাবে স্ট্যান্ডার্ডাইজ করব যাতে করে ক্রিমের মধ্যে ফ্যাট পার্সেন্টেজটা আমার ডিজায়ার্ড লেভেলে থাকে। কত? 30 থেকে 40%-এর মধ্যে। এই কারণে আমাদের কি করতে হতে পারে? এই কারণে হয় আমাদের ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ বাড়াতে হতে পারে, অথবা ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ কমাতে হতে পারে। এই কারণে হয় ক্রিমের সাথে আমার স্কিম মিল্ক অ্যাড করতে হতে পারে, অথবা ক্রিমের সাথে আমার হাই ফ্যাট পার্সেন্ট আছে এরকম ক্রিমও অ্যাড করতে হতে পারে, অথবা ক্রিম থেকে আমার স্কিম মিল্কটাকে সেপারেট করতে হতে পারে। যাই করতে হোক, এনিহাউ আমাকে ক্রিমের স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। এখন আসো আমরা কেন স্ট্যান্ডার্ডাইজেশন অফ ক্রিম করব। এক নাম্বার হচ্ছে টু
comply with the requirement for particular dairy products. যে আমি যে ডেইরি প্রোডাক্টসটা চাচ্ছি এইটার সাথে, দ্যাট মিন্স বাটার তৈরির জন্য আমার যতটুকু ফ্যাট পার্সেন্টেজ লাগবে এটা আনার জন্য আমাকে স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। টু রিডিউস ফ্যাট লস ইন বাটার মেকিং ডিউরিং চার্নিং। গবেষণায় দেখা গেছে যে 30%-এর নিচে এবং 40%-এর উপরে যদি ফ্যাট পার্সেন্ট থাকে সেই ক্ষেত্রে বাটার মেকিং এ ফ্যাট লস বেশি হয়। টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ চার্নিং, চার্নিং এর এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য। and to ensure economics in production. মনে রাখবা যে যদি এরকম একটা ভাবে চার্নিং করা যায় যে যেই ফ্যাট পার্সেন্টেজ আমার চার্নিং এর সময় কম লাগবে আবার ফ্যাট লসও কম হবে, সেটা সবচেয়ে এফিসিয়েন্ট না। মনে করে এরকম হলো যে আমি চার্নিং করছি, আমার সময় কম লাগছে, সাথে ফ্যাট লস বেশি হচ্ছে, এইটা ভালো নাকি আমার ফ্যাট লস কম হচ্ছে সময় বেশি লাগতেছে এইটা ভালো? কোনটা ভালো দেখি বলো দেখি। ফ্যাট লস কম হচ্ছে, সময় বেশি লাগতেছে। একটাও ঠিক না, কারণ কি সময় বেশি লাগলে আমার কস্টিংও তো বেশি লাগবে, আবার ফ্যাট লস হলেও আমার লস হচ্ছে। সবচেয়ে ভালো আমার সময় কম লাগছে এবং ফ্যাট লসও কম হচ্ছে, এটাকে আমরা এফিসিয়েন্ট প্রোডাকশন বলবো। আর এটা করার জন্য আমার মানে টার্নিং এর ফ্যাট পার্সেন্টেজ রাখতে হবে 30-40%-এর মাঝখানে। তবে সচরাচর বলা হয়, তবে একটা ফাইন্ডিংস পাওয়া গেছে যে 33.3% ফ্যাটের ক্রিমের বাটার সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এখন আসো আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করব কিভাবে। স্ট্যান্ডার্ডাইজেশন আমরা করতে পারি এডিশন অফ স্কিম মিল্ক করে অথবা ক্রিম করে, অথবা কি এডিশন অফ স্কিম মিল্ক, যেইভাবেই হোক আমাকে স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। যদি দেখি আমার ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ বেশি তাহলে তার সাথে আমার কি অ্যাড করতে হবে? স্কিম মিল্ক, স্কিম মিল্ক অথবা মিল্ক অথবা লো ফ্যাট ক্রিম, তাই নাকি? আবার যদি দেখি যে আমার ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ লো, দ্যাট মিন্স 20% বা 10%, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? হাই ফ্যাট ক্রিম অ্যাড করতে হবে। হাই ফ্যাট ক্রিম অ্যাড করতে হবে, অথবা ওই ক্রিম থেকে কিছু পরিমাণ স্কিম মিল্ক আরো সরায় দিতে হবে, অথবা আর কি করা যেতে পারে? আর কিছু করার বুদ্ধি নেই, এই দুটাই করতে হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমাকে প্রথমে রিলেটিভ অ্যামাউন্ট বের করে নিতে হবে যে কতটুকুর সাথে কতটুকু অরিজিনাল ম্যাটেরিয়ালের সাথে কতটুকু স্ট্যান্ডার্ডাইজিং ম্যাটেরিয়াল অ্যাড করব। মনে করো আমার ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ হচ্ছে 50%, এখানে অরিজিনাল ম্যাটেরিয়ালটা হচ্ছে 50%-এর ক্রিম, আর এটাকে আমি যখন ফ্যাট পার্সেন্টেজটা কমায় আনবো কি দিয়ে? স্কিম মিল্ক দিয়ে, তাহলে স্কিম মিল্কটা হবে আমার স্ট্যান্ডার্ডাইজিং ম্যাটেরিয়াল। তো সবার আগে আমাকে কি বের করতে হবে? সবার আগে আমাকে বের করতে হবে রিলেটিভ অ্যামাউন্ট অফ দা অরিজিনাল ম্যাটেরিয়াল এন্ড স্ট্যান্ডার্ডাইজিং ম্যাটেরিয়াল। দ্যাট মিন্স কয় ভাগ ক্রিমের সাথে কয় ভাগ আমি স্কিম মিল্ক অ্যাড করব, অথবা কত পার্সেন্ট ক্রিমের সাথে কত পার্সেন্ট স্কিম মিল্ক অ্যাড করব। এই প্রপোর্শনটা বের করার পরে আমাকে এক্সাক্ট অ্যামাউন্টটা বের করতে হবে। আর মনে রাখবা যখনই আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করতে যাইব তখন সবসময় আমাকে হিসাব করতে হবে ওয়েট, এই ভলিউম, এই এককে, কখনোই ভলিউম এককে ক্যালকুলেশন করা যাবে না। দ্যাট মিন্স লিটার এককে ক্যালকুলেশন করা যাবে না, করতে হবে কোন এককে? কেজিতে। কেজিতে ক্যালকুলেশন করতে হবে। এখন আসো আমরা আজকে এই স্ট্যান্ডার্ডাইজেশন পর্যন্তই থাকবো। এখানে 20 মিনিটে আমি তোমাদের কয়েকটা অঙ্ক জাস্ট স্লাইডে করে দেখাবো, অঙ্কটা ব্ল্যাকবোর্ডে করতে পারলে ভালো হতো। তবে যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন সেহেতু আমরা কি করব, এই যে পাওয়ার পয়েন্টে অঙ্কগুলো মানে অঙ্ক না জাস্ট কয়েকটা প্রবলেম আর কি সলভ করব। আচ্ছা,
এই স্ট্যান্ডার্ডাইজেশন বিভিন্ন ভাবে করা যায়, তবে আমরা এখানে দুইটা ভাবে শিখবো। একটা হচ্ছে পেয়ারসন স্কয়ার, নাম শুনছো না? জি স্যার। তোমাদের মিল্কের স্ট্যান্ডার্ডাইজেশন তো বোধহয় আমি পড়াইছিলাম নাকি? জি স্যার। মার্কেট মিলকে পড়াইছিলাম। তাহলে তো তোমাদের সহজ হবে। আরেকটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। কয়টা ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটা হচ্ছে পেয়ারসন স্কয়ার, আর একটা হচ্ছে অ্যালজেব্রিক অ্যালজেব্রিক ইকুয়েশন। আসো আমরা পেয়ারসন স্কয়ারে কিভাবে করা যাবে সেটা একটু দেখি। প্রথমে দেখো, how many parts by weight of 40% cream and 3% milk must be mixed to make the milk tasting 5% fat? এখন বলতে পারো স্যার, আমরা তো ক্রিমের করব, এখানে মিল্কের স্ট্যান্ডার্ডাইজেশন কেন শিখছি? একটা শিখলে আরেকটা করা যাবে না? এটা জাস্ট একটা সহজ উদাহরণ ছিল, এই কারণে নিয়ে আসছি। যে বলছে কতটুকু 40%-এর ক্রিম এবং 30%-এর ক্রিম অ্যাড করলে আমার সেই মিল্কের ফ্যাট পার্সেন্টেজ হবে 5%। এই কারণে তোমাকে সবার আগে কি করতে হবে, এখানে একটা স্কয়ার ড্র করতে হবে। এই স্কয়ার ড্র করলে এর মাঝখানে একটা ভ্যালু বসবে, সেটা হচ্ছে আমি কি করতে চাচ্ছি। আমি আনতে চাচ্ছি কি, মিল্কের 5%। পার্সেন্টেজটা কততে আনতে চাচ্ছি? 5 এ আনতে চাচ্ছি। তো ধরে নিলাম ই সমান সমান 5। হ্যাঁ, এখন এই পজিশন যেটা হবে সেটা হবে এ পজিশন। এই এ পজিশনটাতে আমরা সব সময় ফ্যাট রিচ প্রোডাক্টটাকে রাখবো। তাহলে কি হবে, এতে কি আসবে? এতে আসবে যে 40% ক্রিম, আর বি তে কি আসবে? এই ফ্যাট মানে লো ফ্যাট প্রোডাক্ট সেটা হচ্ছে 3% এর মিল্ক। এরপর আমরা কি করব, এই কোণাকুণি বিয়োগ করব। তাহলে যদি সি সমান সমান ধরি এ মাইনাস ই, তাহলে 40 থেকে 5 বিয়োগ করলে কি হবে? এখানে সব সময় অ্যাবসলিউট ভ্যালুটা হবে, বুঝছো? কোনো মাইনাস বা প্লাস কিছু আসবে না, সব সময় ভ্যালুটা হবে প্লাস। দ্যাট মিন্স এখানে আমরা শুধু ডিফারেন্সটা লিখবো। এখানে যদি মাইনাস 35 আসতো কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আমরা কি লিখবো? সবসময় অ্যাবসলিউট ভ্যালুটা লিখবো। তাহলে এই 5 থেকে 40 বাদ দিলে কত থাকে? 35। সরি 2। আমি এই 40 থেকে 5 বাদ দিলে তো 35ই হয়, তাই হয় না? কিন্তু আমি বললাম এই যে 5 থেকে যদি 40 বাদ দাও তাহলেও 35ই হবে, মানে মাইনাস ভ্যালু আসবে না এখানে কখনোই। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার এখানে দেখো কত আসছে? 2। এইটুকু দ্বারা আমরা বোঝাই যে যদি এই 2 পার্ট এই প্রোডাক্টটা এবং 35 পার্ট এই প্রোডাক্টটা যদি আমরা অ্যাড করি, তাহলে টোটাল 37 পার্ট আমরা এই প্রোডাক্টটা পাবো। দ্যাট মিন্স টোটাল পার্ট কত এখানে? 2 যোগ 35 কত হলো? 37 পার্টস অফ 5% মিল্ক। টোটাল আমরা প্রোডাক্ট পাবো তাহলে এইটুকু। এর 2 পার্টস আমাকে অ্যাড করতে হবে কত? 40% ক্রিম এবং 35 পার্ট অ্যাড করতে হচ্ছে আমার 3% ফ্যাটের মিল্ক। দ্যাট মিন্স 2 কেজি 40% ক্রিমের সাথে যদি 35 কেজি 3% ফ্যাটের মিল্ক অ্যাড করি, তাহলে আমরা 37 কেজি কি পাবো? 5% ফ্যাটের। 5% ফ্যাটের মিল্ক পাবো। ক্লিয়ার? জি স্যার। আমরা তাহলে এটাকে অন্যভাবেও বলতে পারি যে 37 কেজি 5% ফ্যাটের মিল্ক পাওয়ার জন্য 2 কেজি 40% ফ্যাটের ক্রিমের সাথে 35 কেজি 3% ফ্যাটের মিল্ককে অ্যাড করতে হবে। ক্লিয়ার কথা? জি স্যার। এটা ছিল সবচেয়ে সহজ, কখনোই পরীক্ষায় আসবেন না। ঠিক আছে? এরপর থেকে আমরা যেগুলো করব সেগুলো পরীক্ষায় আসলেও আসতে পারে। How much skim milk containing 0.1% fat is needed to reduce the fat percentage in
200 kg cream from 34 to 30%. এই শোনো, তোমরা হয়তো শুনতে অনেক সহজ মনে হচ্ছে, তারপরে এই যে এই স্লাইডটার একটা ছবি তুলে নাও, তোমাদের মনে থাকবে। বুঝতে পারছো নিশো? স্ক্রিনশট একটা নিও, মানে অঙ্কটা শেষ হয়ে গেল। অঙ্ক না আসলে এটা একটা হচ্ছে প্রবলেম আর কি। আচ্ছা, হাউ মাচ স্কিম মিল্ক কন্টেইনিং 0.1% ফ্যাট, তার মানে 0.1% ফ্যাটের কতটুকু স্কিম মিল্ক আমার লাগবে, কেন? টু রিডিউস দ্য ফ্যাট পার্সেন্টেজ ইন 200 কেজি ক্রিম, মানে 200 কেজি ক্রিম। তার মানে কি আমার কি আছে, 200 কেজি ক্রিম আছে, যে ক্রিমের ফ্যাট পার্সেন্টেজটা আমরা কত করতে যাচ্ছি, মানে কথা বলবো, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হবে। 30%। কত থেকে? 34 থেকে 30% এ নিয়ে আসতে চাচ্ছি। কি দিয়ে নিয়ে আসবো আমরা? কি মিল্ক অ্যাড করে 0.1% ফ্যাটের স্কিম মিল্ক দিয়ে। মিল্ক অ্যাড করে। এখানে কত কেজি বানাতে হবে, এরকম কি কোনো কন্ডিশন ছিল কোথাও? না। আচ্ছা না স্যার। এখানে কিন্তু এরকম কোনো কন্ডিশন নাই। এখানে জাস্ট শুধু বলছে আমার 200 কেজি ক্রিম আছে যার ফ্যাট পার্সেন্টেজ 34% এবং আমার প্রচুর পরিমাণে স্কিম মিল্ক আছে, যা লাগে অ্যাড করো, কিন্তু আমার ক্রিমের ফ্যাট পার্সেন্টেজটা যেন 30% হয়। মেসেজ ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার এখানে কি করতে হবে, ই সমান সমান কত হবে, যেটা আমার ডিজায়ার 30, আর এখানে ফ্যাট রিচ প্রোডাক্ট কোনটা, এই যে 34% ফ্যাট, আর ফ্যাট লো ফ্যাট কোনটা, 0.1% যেটা, তাই নয় কি? তাহলে আমরা যদি আবার কোনাকুনি বিয়োগ করি তাহলে এখানে কত হচ্ছে, 29.9, আর এখানে হচ্ছে 4। তাহলে এখানে আমার টোটাল পার্ট কত, 33.9। 33.9। কিন্তু এখানে একটা জিনিস, যেহেতু আমাকে বলে দেয়নি কত কেজি তৈরি করতে হবে, এই কারণে এখানে আমাদের টোটাল পার্টের হিসাব করার দরকার নাই। আমরা এখানে কি বুঝছি, যে এখানে আমরা যদি 29.9 কেজি 34% ক্রিমের সাথে 4 কেজি 0.1% ফ্যাটের স্কিম মিল্ক যোগ করি, তাহলে আমরা 30% ফ্যাটের ক্রিম পাবো, তাই নয় কি? কিভাবে আসলো একটু দেখি। এখন এটা তো আমরা বুঝলাম, কিন্তু আমাকে তো এখানে বলছে কত কেজি, 200 কেজি আমার হচ্ছে ক্রিমের সাথে কতটুকু অ্যাড করতে হবে। আমরা এখানে পেয়েছি 29 কেজির সাথে 4 কেজি, 29 কেজি ক্রিমের সাথে 4 কেজি স্কিম মিল্ক অ্যাড করতে হবে, এটা পেয়েছি, তাই নয় কি? জি স্যার। শুধু 200 কেজির সাথে কতটুকু অ্যাড করব, এটা তোমরা ঐকিক নিয়মেও করতে পারো, অথবা এখানে যে প্রপোর্শনেও করতে পারো। ধরে নিলাম C/2 স্কিম মিল্ক রিকোয়ার্ড ইন ক্রিম, মানে সিটা হচ্ছে আমার কতটুকু স্কিম মিল্ক লাগবে সেটা, এটা ইস টু হবে না, বুঝছো, এখানে সমান হবে, মানে ইকুয়াল সাইন হবে আর কি। তাহলে ধরে নিলাম সি সমান সমান আমার স্কিম মিল্ক রিকোয়ার্ড ইন কেজি, তাহলে এখানে 4:, আমাদের অনুপাতটা কি বলতো, 4:29.9, তাই নয় কি? 4-এর সাথে এই 29.9 এর সাথে আমার 4 অ্যাড করতে হবে, তাহলে 200 এর সাথে কত অ্যাড করতে হবে, এই সি পরিমাণ অ্যাড করতে হবে। তারপরে এটাকে যদি আমরা ওই যে বাই করে দেই 4/29.9 আর C/200, তাহলে দেখো ক্যালকুলেশন করলে লাস্টে আসবে সি সমান সমান 26.76 লিটার। এটা সরি লিটার হবে না, এটা কেজি হবে, এল হবে না এখানে, সরি কিছু মিস্টেক হয়ে গেছে। তো তাহলে 200 কেজির সাথে যদি আমরা 26.76 কেজি স্কিম মিল্ক অ্যাড করি, তাহলে যে ক্রিমটা পাবো সেই ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ হবে আমার 30%। 30%। আচ্ছা, আমি বললাম বলেই কি তোমাদের বিশ্বাস করতে হবে? এটার একটা প্রুফ করার একটা মেথড আছে,
যে দেখো আমার টোটাল অ্যামাউন্ট অফ ক্রিম কত, 200, যেহেতু আমরা অ্যাড করছি কত, 200 কেজি ক্রিমের সাথে কতটুকু অ্যাড করছি, 26.76 স্কিম মিল্ক অ্যাড করছি, তাহলে টোটাল ক্রিম কত হচ্ছে 226.76। আর এই 226.76 কেজি অফ 30% মিল্ক কন্টেইন কতটুকু ক্রিম অ্যাড মানে কতটুকু ফ্যাট কন্টেইন করছে দেখো দেখি। 1 কেজিতে যদি 100 গ্রামে যদি 30 গ্রাম অ্যাড করে বা 100 কেজিতে যদি 30 কেজি ফ্যাট থাকে, তাহলে 226.76 কেজিতে কত কেজি ফ্যাট আছে, এই 68.027 কেজি ফ্যাট আছে। আচ্ছা, তাহলে 26.76 কেজি আমরা যে স্কিম মিল্কটা অ্যাড করলাম, এখানে ফ্যাট কতটুকু আছে, এই যে এই পরিমাণ ফ্যাট আছে, এবং 200 কেজি 34% ক্রিমের ফ্যাট আছে কত, 68 কেজি ফ্যাট আছে। তাহলে এই দুটো যোগ করলেও দেখো 68.027 কেজি ফ্যাট আছে। দুইটা হিসাব মিলে গেছে? জি স্যার। একটু বোধহয় দ্রুত হয়ে গেছে না? জি স্যার, আবার একটু বলেন। আচ্ছা, এটাকে হচ্ছে প্রুফ বলা হয়, বুঝছো? আমরা টোটাল যতটুকু ইনপুট দিলাম ঠিক ততটুকু আউটপুট যদি পাই, তাহলে আমার ক্যালকুলেশনটা মিলে যাবে, তাই নয় কি? আমরা এখানে বলছি যে যদি আমরা 200 কেজি 40% ক্রিমের সাথে 26.76 কেজি স্কিম মিল্ক অ্যাড করি, তাহলে আমরা কত কেজি ক্রিম পাবো বলো দেখি? 226.76 কেজি যে ক্রিমটা পাবো, সেই ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ হবে 30%। এটাই তো পাইছি আমরা এই অঙ্ক থেকে, তাই পাইনি? জি স্যার। আচ্ছা, তাহলে এই 200 কেজি ফ্যাটে যে পরিমাণ ক্রিম আছে এবং 26.76 কেজি স্কিম মিল্কে যে পরিমাণ ক্রিম মানে ফ্যাট আছে, এই দুইটা ফ্যাটের যোগফল আর যে পরিমাণ আমরা 30% ফ্যাটের ক্রিম পাচ্ছি সেটার ক্রিমের সমান যদি হয়, তাহলে আমার হিসাবটা ঠিক আছে না? জি স্যার। না বুঝলে আবার জিজ্ঞেস করো। যে আমি একটা ফিনিশ প্রোডাক্ট চাচ্ছি, যে প্রোডাক্টের ফ্যাট পার্সেন্টেজ হবে আমার 30%। তো ধরে নাও আমি এটা পেলাম 226 কেজি। তো 226 কেজি ক্রিমের মধ্যে ধরে নাও একটা সার্টেন অ্যামাউন্টের ফ্যাট আছে। এই ফ্যাটের সমান যদি এর র ম্যাটেরিয়ালস এর ফ্যাট হয়, তাহলে কি ইকুয়েশনটা মিলে যাচ্ছে না? জি স্যার। একটু আবার দেখো যে আমরা এখানে টোটাল ক্রিম পাচ্ছি কতটুকু, এই 200 কেজি, আর সাথে স্কিম মিল্কটাও তো অ্যাড করলে এটা তো ক্রিমই হয়ে যাচ্ছে, ক্রিম হয়ে যাচ্ছে না? জি স্যার। এই ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ কত থাকতেছে? স্যার 30%। 30%। তো তাহলে 30% মানে কি, 1 কেজিতে সরি 100 কেজিতে থাকতেছে 30 কেজি ফ্যাট, এটাই তো বোঝায় 30% ক্রিম মানে। জি স্যার। তাহলে 100 কেজি ক্রিমে যদি 30 কেজি ফ্যাট থাকে, তাহলে 226.76 কেজিতে কতটুকু ফ্যাট থাকবে? 68.027 কেজি ফ্যাট। আমরা এই ফ্যাটটুকু পাবো। আর আমরা ফ্যাট দিছি কতটুকু দেখো, 200 কেজি ক্রিমে কত পার্সেন্ট ফ্যাট ছিল? 34%। তার মানে 1 কেজিতে ছিল 100 কেজিতে ছিল 34 কেজি ফ্যাট, তাহলে 200 কেজিতে কত? 68 কেজি ফ্যাট। আচ্ছা, আর এখানে ছিল 0.1% ফ্যাট স্কিম মিল্কে, দ্যাট মিন্স 100 কেজিতে ছিল 0.1 কেজি ফ্যাট। তাহলে 26.76 কেজিতে কতটুকু ফ্যাট ছিল আমার? 0.027 কেজি ফ্যাট। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 68.027 কেজি ফ্যাট। এই দুইটা যদি মিলে থাকে তাহলে বুঝবা তোমার অঙ্ক ঠিক আছে, আর এই দুইটা যদি না মিলে তাহলে বুঝবা তোমার ক্যালকুলেশনে কোথাও ভুল আছে। ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, লাস্ট আরেকটা এইখানে বলছে, দেখো, সাপোজ উই হ্যাভ 200 kg cream of 34% fat. How much 0.1% fat containing skim milk is required to produce 200 kg of 30% cream milk? এখানে আমাকে কি বলেছে, একটা জিনিস কখনো কনফিউজ করবা না। এখানে আমাকে বলছে যে আমার কাছে 200 কেজি ক্রিম আছে, যে ক্রিমের ফ্যাট পার্সেন্টেজ কত? 34%। 34%। এখন আমাকে বলছে কত কেজি স্কিম মিল্ক লাগবে আমার 30% ফ্যাটের 200 কেজি ক্রিম ক্রিম তৈরি করতে। এখানে কিন্তু এই 200-র কোনো ভ্যালু নাই। কি কারণে? দেখো, আমরা ওই একই ক্যালকুলেশন, এখানে 30, এখানে 34, এখানে 0.1, প্রপোর্শন কিন্তু একই পাইছি, কিন্তু আমাকে কি করতে বলছে, এখানে কত কেজি কিন্তু সেটা ডিফাইন করে দিছে যে আমাকে 200 কেজি তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে কি বলতো, এই Part. ক্রিম এবং স্কিম মিল্ক দুইটা মিলেই কিন্তু আমাকে 200 কেজি করতে হবে। করতে হবে। তার মানে এই দুইটার যোগফল আমাকে বের করতে হবে। দ্যাট মিন্স এই ক্ষেত্রে হবে 4:33.9। তার মানে 200 কেজি সমান সমান এই দুটার যোগফল হবে, কারণ এই দুইটা মিলেই তো আমাকে 200 কেজি তৈরি করতে হবে। এখানে তো বলেনি 200 কেজির সাথে কতটুকু অ্যাড করতে হবে, এই কথা কিন্তু বলেনি। বলছে? না, বলেনি। এখানে বলছে ক্রিমের সাথে কতটুকু স্কিম মিল্ক অ্যাড করে আমার 200 কেজি করতে হবে। 200 কেজি আমরা পাবো। তাহলে এখানে 200 ইস্টু স্কিম মিল্কটা আমি বের করে নিলাম। এটা বের করে কত পেলাম, যে দেখো সি সমান সমান আমরা কত পেয়েছি, 23.6। তাহলে আর তাহলে আমার ক্রিম কতটুকু লাগবে, এই যে 200 থেকে ওই সি বাদ দিলে 176.4 কেজি ক্রিমের সাথে যদি আমরা 23.6 কেজি স্কিম মিল্ক অ্যাড করি, তাহলে আমরা 200 কেজি 30% ফ্যাটের ক্রিম পাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, 200 কেজির মধ্যে আমি যাই অ্যাড করি তো 200 কেজি চেয়ে বেড়ে যাবে না? আমি বুঝি। এখানে তো আমাকে 200 কেজির সাথে অ্যাড করতে বলেনি, আমাকে বলছে তুমি 200 কেজির মিক্সার তৈরি করো। বুঝতে পারছো? আমরা তো এখানে 200 কেজির সাথে অ্যাড করছি না, আমরা এখানে একটা প্রপোর্শন পাইছি 29-এর সাথে 19 কেজি বা 30 কেজি ফ্যাটের সাথে, মানে ক্রিমের সাথে আমার 4 কেজি স্কিম মিল্ক অ্যাড করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তো তাহলে এই দুটা মিলে আমাকে বানাতে হবে 200। তো সেখানে আমার দুইটার মিক্সচার কত হচ্ছে দেখো, যোগ করলে কত হয়, 29.9 প্লাস 4 কত হয়, 33.9। এই 33.9 সমান সমান এখানে 200 আমাদের ধরে নিতে হবে, তাহলে 4 এর মানটা বের হয়ে আসবে। বুঝতে পারছো? জি স্যার। এখানে কিন্তু শুধু না বুঝে জি বললে হবে না, এখানেই বোঝার বিষয়টা। এর আগের অঙ্কে বলছে আমার 200 কেজি ক্রিম আছে, যেটার সাথে কতটুকু অ্যাড করলে এই পুরো ক্রিমটার ফ্যাট পার্সেন্টেজ কমে যাবে, কিন্তু এখানে বলছে যে না, আমার শুধু দরকার 200 কেজি 30% এর ক্রিম। আমার তোমার এখন যতটুকু লাগে 34% এর ক্রিম অ্যাড করো, যতটুকু লাগে 0.1% এর স্কিম মিল্ক অ্যাড করো, এটা তোমার বিষয়। তো তুমি তখন অঙ্ক করে বের করলা 23.6 কেজি স্কিম মিল্কের সাথে যদি 176.4 কেজি ক্রিম অ্যাড করো, তাহলে তোমার সেটা মিলে যাবে। আচ্ছা, যাই হোক, এই স্লাইডের ছবিটা তুলে নাও। যদি না বোঝো, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবার এখান থেকে শুরু করব। বুঝতে পারছো? জি স্যার। এই স্লাইডের একটা ছবি উঠায় নাও, আর তোমরা একটু বাসায় এটা নিয়ে চর্চা করো। যদি আমরা তাহলে আগামী মঙ্গলবার 10টায় একটা ক্লাস করছি, বৃহস্পতিবার 10টায় আরেকটা ক্লাস করছি, ঠিক আছে?
এই কথা বলো না কেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকো সবাই।